যখনই আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবি মানে টাকা জমানোর পরের ধাপটা তখনই একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায় আমাদের কষ্ট করে জমানো টাকাটা বাড়ানোর জন্য সবচেয়ে ভালো রাস্তা কোনটা অ্যাক্টিভ ফান্ড নাকি প্যাসিভ ফান্ড চলুন আজকের এই আলোচনায় এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক দেখুন যারা এই পথে নতুন পা রাখছেন তাদের জন্যে এই দুটো রাস্তার মধ্যে কোনটা বাছবেন তা নিয়ে একটু দ্বিধা তৈরি হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক মানে কোন পথে এগোলে সম্পদ তৈরির স্বপ্নটা সত্যি হবে ঠিক এই প্রশ্নটাকেই আমরা আজ ব্যবচ্ছেদ করব তো আজকের আলোচনায় আমরা কি দেখব প্রথমে বুঝব এই দুটো পথের আসল মানেটা কি তারপর এদের মুখোমুখি তুলনা করব আর সব শেষে দেখব নিজের জন্য সঠিক পথ কিভাবে বাঁচবেন আর কেন এখানে সময়টাই সবচেয়ে বড় ব্যাপার আসলে বিনিয়োগের পুরো জার্নিটা শুরুই হয় একটা সিদ্ধান্ত দিয়ে মানে টাকাটা কোথায় আর কিভাবে খাটানো হবে এই প্রথম ধাপটাই কিন্তু ভবিষ্যতের ভিতটা করে দেয় তো এই যাত্রাপথে আমাদের সামনে মূলত দুটো রাস্তা খোলা আছে একটা হলো অ্যাক্টিভ ফান্ড আর অন্যটা প্যাসিভ ফান্ড চলুন তো প্রথমে এদের মানেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক অ্যাক্টিভ ফান্ড নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে বেশ অ্যাক্টিভিটি আছে মানে এর মূল লক্ষ্য হল বাজারকে হারানো বা বলা যেতে পারে বিট করা এখানে একজন বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজার থাকেন যিনি তার জ্ঞান গবেষণা আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেরা স্টক বা বন্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করেন তার লক্ষ্য একটাই বাজারের গড় রিটার্নের চেয়ে বেশি রিটার্ন এনে দেওয়া আর প্যাসিভ ফান্ড হল ঠিক এর উল্টো এর লক্ষ্য কিন্তু বাজারকে হারানো নয় বরং বাজারের হাত ধরে একসঙ্গে চলা ধরুন নিফটি 50 বা সেন্সেক্সের মতো যে বড় বড় ইন্ডেক্সগুলো আছে প্যাসিভ ফান্ড সেগুলোকে হুবহু কপি করে ফলে বাজারের পারফরমেন্স যা হবে এই ফান্ডের পারফরমেন্সও প্রায় সেরকমই থাকবে আচ্ছা তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটো কৌশলকে এবার চলুন মুখামুখি দাঁড় করানো যাক তাহলে এদের মধ্যেকার আসল পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যাবে প্রথমেই যে ব্যাপারটা চোখে পড়বে সেটা হলো খরচ দেখুন অ্যাক্টিভ ফান্ডে যেহেতু একজন ফান্ড ম্যানেজার আর তার টিম দিন রাত গবেষণা করে তাই তাদের ম্যানেজমেন্ট ফি বা এক্সপেন্স রেশিও বেশ কিছুটা বেশি হয় সাধারণত 1 থেকে 2% মতো অন্যদিকে প্যাসিভ ফান্ড তো শুধু একটা ইন্ডেক্সকে নকল করছে তাই এখানে খাটনি কম আর খরচও অনেক কম সাধারণত 0.2 থেকে 0.5% মধ্যে এরপর আসি ঝুঁকির কথায় এখানেও একটা বড় পার্থক্য আছে অ্যাক্টিভ ফান্ডে একটা ম্যানেজার রিস্ক থাকে মানে যদি ফান্ড ম্যানেজার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু ফান্ডের পারফরমেন্স খারাপ হতে পারে কিন্তু প্যাসিভ ফান্ডে এই ঝুঁকিটা নেই বললেই চলে কারণ ওটা তো কোনো ব্যক্তির বুদ্ধির উপর চলছে না ওটা সরাসরি পুরো বাজারকে ফলো করছে আরেকটা দারুণ ব্যাপার হলো নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি অ্যাক্টিভ ফান্ডের ম্যানেজাররা বাজারের পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিজেদের কৌশল বদলাতে পারেন ধরুন বাজার খারাপ বুঝলে তারা নিজেদের হোল্ডিং বদলে ফেলতে পারেন কিন্তু প্যাসিভ ফান্ড তো একটা নির্দিষ্ট ইন্ডেক্সের সঙ্গে বাঁধা তাই তার পক্ষে এমন দ্রুত সিদ্ধান্ত বদলানো সম্ভব নয় আচ্ছা এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা এক নজরে বোঝার জন্য এটা দারুণ একদিকে অ্যাক্টিভ ফান্ড যেখানে বেশি রিটার্নের সম্ভাবনা আছে কিন্তু খরচ আর ঝুঁকিও বেশি আর অন্যদিকে প্যাসিভ ফান্ড যেখানে খরচ কম ঝুঁকি কম আর রিটার্নটা বাজারের মতোই স্থিতিশীল তো এত কিছু জানার পর আসল প্রশ্নটা এসেই যায় তাহলে আমার জন্য কোনটা ঠিক এর উত্তরটা কিন্তু কোনো ফর্মুলায় বাধা নেই এটা নির্ভর করবে কয়েকটা ব্যক্তিগত ব্যাপারের উপর নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে যেমন প্রথমত আমার লক্ষ্যটা কি আমি কি বাজারকে হারিয়ে বেশি রিটার্ন চাই নাকি বাজারের সাথে স্থিতিশীল গ্রোথ চাই দ্বিতীয়ত আমি কতটা ঝুঁকি নিতে রাজি বেশি রিটার্নের জন্য বেশি ঝুঁকি নিতে কি আমার আপত্তি নেই তৃতীয়ত খরচটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর সবশেষে আমি কত দিনের জন্য বিনিয়োগ করছি এই প্রশ্নগুলোর উত্তর পেলে কিন্তু পথটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কিন্তু শুনুন অ্যাক্টিভ বা প্যাসিভ যে রাস্তায় বেছে নেওয়া হোক না কেন বিনিয়োগের দুনিয়ায় সফল হওয়ার জন্য একটা গোপন অস্ত্র আছে আর সেটা হলো সময় বিশ্বাস করুন এই একটা জিনিস পুরো খেলার ছবিটাই বদলে দিতে পারে কথাটা কি অসাধারণ তাই না বিনিয়োগ একটা টেস্ট ম্যাচের মতো
T20 নয়। মানে এখানে তাড়াহুড়ো করে 4 ছক্কা মারার খেলা নেই। এটা হলো ধৈর্য ধরে লম্বা সময় ধরে উইকেটে টিকে থাকার খেলা। আর এই টেস্ট ম্যাচের লম্বা ইনিংস খেলার জন্য সবচেয়ে সহজ আর সেরা টেকনিক কি জানেন? সেটা হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, মানে প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করে যাওয়া। এই ছোট ছোট পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে একটা বিশাল স্কোর মানে তহবিল তৈরি করে দেয়। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। এখানে দুজন বিনিয়োগকারী আছেন। একজন মিস্টার আর্লি স্টার্টার, যিনি ৩০ বছর ধরে বিনিয়োগ করেছেন, আর আরেকজন মিস্টার লেট মুভার, যিনি শুরু করতে 10টা বছর দেরি করে ফেলেন আর তাই মাত্র 20 বছর বিনিয়োগ করতে পেরেছেন। তাদের মোট বিনিয়োগের তফাৎটা খুব বেশি নয়, মাত্র 6 লক্ষ টাকা। কিন্তু ফলাফলের দিকে তাকান, অবিশ্বাস্য। ওই মাত্র 10টা বছর দেরিতে শুরু করার জন্য ফাইনাল অ্যামাউন্টে পার্থক্যটা দাঁড়িয়েছে প্রায় 1.3 কোটি টাকা। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জাদু। সময়ে এখানে আসল ম্যান অফ দ্য ম্যাচ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1. অ্যাক্টিভ ফান্ড চায় বাজারকে হারাতে, আর প্যাসিভ ফান্ড চায় বাজারের সাথে চলতে। 2. কোনটা বাঁচবেন সেটা নির্ভর করছে আপনার নিজের লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর সময়ের ওপর। 3. অ্যাক্টিভ ফান্ডে খরচ বেশি, রিটার্নের সম্ভাবনাও বেশি। 4. প্যাসিভ ফান্ডে খরচ কম, রিটার্ন বাজারের মতোই। আর 5. সবচেয়ে বড় কথা, আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সময়। তাই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন আর নিয়মিত বিনিয়োগ করে যান। সুতরাং আপনার আর্থিক যাত্রাও কিন্তু একটা টেস্ট ম্যাচ। এখন প্রশ্নটা শুধু এটা নয় যে কোন পথে এগোবেন। আসল প্রশ্ন হল সেই ম্যাচের প্রথম বলটা কবে খেলা হবে। কারণ মনে রাখবেন, খেলা যত তাড়াতাড়ি শুরু হবে, জেতার সম্ভাবনাও কিন্তু ততই বাড়বে।